1977 সালে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা তুলে নিয়ে নতুন নির্বাচনের ঘোষণা করে দেন। এর সাথে সাথে জয়প্রকাশ নারায়ণকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। পুরো দেশে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে একটি পরিবেশ তৈরি হয়েছিল এবং জয়প্রকাশ নারায়ণের র্যালিগুলোতে লক্ষ লক্ষ মানুষের ভিড় হচ্ছিল। এই সময়েই জয়প্রকাশ নারায়ণ ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে একটি র্যালি করার জন্য কলকাতায় আসেন, কিন্তু একটি 22 বৎসরের সাধারণ মেয়ে হঠাৎ করে জয়প্রকাশ নারায়ণের কনভয়কে মাঝপথে থামিয়ে দেয় এবং প্রতিবাদ করতে করতে তার গাড়ির সামনে রাস্তার উপর শুয়ে পড়ে। এই মেয়েটির নাম ছিল মমতা ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা প্রমলেশ্বর ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। মমতার বাবা প্রমলেশ্বর বন্দ্যোপাধ্যায় একজন সরকারি ঠিকাদারও ছিলেন এবং কনস্ট্রাকশনের কাজ করতেন, কিন্তু 42 বছর বয়সে মমতার বাবার মৃত্যু হয়ে যায়। অন্যদিকে মমতার মা প্রায়ই অসুস্থ থাকতেন, যার কারণে বাড়ির সমস্ত কাজ মমতাকেই সামলাতে হতো। মমতা ভোর 3টায় 30 মিনিটে ঘুম থেকে উঠতেন, সব রান্না করতেন, ভাই বোনদের তৈরি করতেন এবং তারপর কোনোভাবে নিজের ভবানীপুর গার্লস হাই স্কুলে পৌঁছাতেন। 1970 সালে স্কুল থেকে পাশ করার পর মমতা যোগমায়া দেবী কলেজে ভর্তি হন, যেখান থেকে তিনি ইতিহাসে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। এই সময় বাংলায় কমিউনিস্টদের সরকার ছিল। মমতার কলেজে কংগ্রেসের ছাত্র সংগঠনের কোনো শাখাই তখন ছিল না। কিন্তু এখানে মমতা নিজের চেষ্টায় প্রথমবার কংগ্রেসের একটি শাখা খুলে দেন। এর ফলে কলেজে মমতার জনপ্রিয়তা বাড়তে থাকে এবং তাকে বক্তৃতা দেওয়ার জন্য অন্যান্য কলেজেও ডাকা শুরু হয়। এদিকে মমতা নিজের সংসার চালানোর জন্য একটি স্কুলে পড়াতেন এবং এর পাশাপাশি তিনি টিউশনও দিতেন এবং একটি মিল্ক ডিপোতেও কাজ করতেন। এই সব কাজ থেকে যে টাকা পেতেন তা দিয়ে মমতা নিজের পরিবার চালাতেন, নিজের কলেজের ফি দিতেন এবং নিজের ছাত্র সংগঠন চালাতেন। মমতার জোরালো বক্তৃতাগুলো বাংলার কংগ্রেসের নেতাদের নজরে আসে, যার ফলে তার বাংলার সিনিয়র নেতা রঞ্জন দাস মুন্সি, সুব্রত মুখার্জি এবং সিদ্ধার্থ শঙ্কর রায়ের সাথে যোগাযোগ শুরু হয়। এদিকে জরুরি অবস্থার পর কেন্দ্রে ইন্দিরা গান্ধীর খুব খারাপ হার হয় এবং মোরারজি দেশাই দেশের প্রথম অকংগ্রেস প্রধানমন্ত্রী হন। जो विषय संघ के मंत्री के रूप में ऐसा करना যখন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই কলকাতায় আসেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় জয়প্রকাশ নারায়ণের মতোই তার সফরের বিরোধিতা করেন এবং মোরারজি দেশাইয়ের গাড়ির কাছে গিয়ে কালো পতাকা দেখান। এইভাবেই সুব্রত মুখার্জির নেতৃত্বে 1978 থেকে 1983 সালের মধ্যে কংগ্রেসের ছাত্র পরিষদ অনেক বড় বড় আন্দোলন তৈরি করে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এদিকে 1984 সালে দেশে আবার লোকসভা নির্বাচনের ঘোষণা হয়ে যায়। এই সময় কংগ্রেসকে বাংলার যাদবপুর আসনে এমন একজন প্রার্থী দরকার ছিল যে সিপিআইএমের বড় নেতা সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনে লড়তে পারে। যাদবপুর আসন সিপিআইএমের গড় ছিল এবং কংগ্রেসের কোনো নেতা সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনে লড়তে রাজি হচ্ছিল না। এই সময়ে সুব্রত মুখার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে আনেন এবং প্রণব মুখার্জিকে ফোন করে বলেন এই মেয়েটা একজন ফাইটার। অন্যদিকে রাজীব গান্ধীও সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো নতুন মুখকে প্রার্থী করতে চাইছিলেন। এইভাবে বাংলার কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সম্মতি তৈরি হয়। এই নির্বাচনে মমতা নিজের প্রচারে পুরো শক্তিকে ঢেলে দেন, এমনকি তিনি নিজের পোস্টারও নিজেই বানাতেন। এই সময় সিপিআইএমের নেতা সোমনাথ চট্টোপাধ্যায় মনোনয়নপত্র যাচাইয়ের সময় প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করেন। যদিও শাসক দল সিপিআইএম এবং সোমনাথ চট্টোপাধ্যায় মমতাকে গুরুত্ব সহকারে নেয়নি, তারা ধরে নিয়েছিল যে যাদবপুরের মতো আসনে তাদের খুব সহজেই জয় হবে।
কিন্তু যখন নির্বাচনের ফলাফল আসে তখন সবাই চমকে যায়। 29 বৎসরের একটি মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো এত বড় একজন নেতাকে প্রথমবারেই 19,660 ভোটের ব্যবধানে পরাজিত করেন। 1989 সালের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আবার যাদবপুর আসন থেকে নির্বাচনে দাঁড়ান, কিন্তু এইবার সিপিআইএমের মালিনী ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়কে 30,900 ভোটে হারিয়ে দেন। 1990 সালে কলকাতায় পুলিশের গুলিতে 3 জন মারা যায়। এই ঘটনার বিরুদ্ধে 16ই আগস্ট 1990 একটি বন্ধ ডাকা হয়, যা দক্ষিণ কলকাতার হাজরায় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিচ্ছিলেন। কিন্তু এই সময় ক্ষমতায় থাকা লেফট ফ্রন্টের কর্মীরা লাঠি, দণ্ড, লোহার রড এবং চেন দিয়ে এই মিছিলে হামলা করে। মমতার মাথা থেকে প্রচুর রক্ত বের হতে থাকে এবং তার শাড়ি রক্তে ভিজে যায়। তার গুরুতর অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে স্ক্যানে দেখা যায় তার খুলিতে মারাত্মক ফ্র্যাকচার হয়ে গেছে। মমতার অবস্থা এতটাই গুরুতর ছিল যে তার সঙ্গীরা মনে করেছিল তিনি আর বাঁচবেন না। তবে এই হামলায় মমতা বেঁচে যান, কিন্তু তাকে পুরো 1 মাস হাসপাতালে থাকতে হয়। My head was heavily injured from head to toe. So from that time there was a big operation and my full head, it is a plastic surgery and all this. So from that time I can't sleep. মমতার চিকিৎসার সমস্ত খরচ রাজীব গান্ধী বহন করেন। এর সাথে সাথে রাজীব গান্ধী পার্টির সিনিয়র নেতাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের যুব কংগ্রেসের সভাপতি বানিয়ে দেন। 1991 সালে 21শে মে তামিলনাড়ুতে রাজীব গান্ধী হত্যা হয়ে যায়। এই সময় তিনি লোকসভা নির্বাচনের প্রচারের জন্য তামিলনাড়ুতে গিয়েছিলেন। 1991 সালে লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাদবপুরের বদলে সাউথ কলকাতা আসন থেকে দাঁড় করানো হয়, যেখানে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সিপিআইএমের বিপ্লব দাশগুপ্ত। এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় 93,663 ভোটের ব্যবধানে জয়লাভ করেন। এইবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নরসিমা রাওয়ের মন্ত্রিসভায় কেন্দ্রীয় মন্ত্রীর পদ দেওয়া হয়। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়তে থাকা প্রভাবের কারণে পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের সাথে তার দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্ব প্রথম সামনে আসে 1992 সালে, যখন বঙ্গ কংগ্রেসের সভাপতি নির্বাচনের প্রস্তুতির জন্য কলকাতার হিন্দুস্তান কপার গেস্ট হাউসে একটি মিটিং ডাকা হয়। এই মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রণব মুখার্জির মধ্যে ঝগড়া হয়ে যায়। 1993 সালে জানুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় এক বধির ও বোবা মেয়ের ধর্ষণের ঘটনায় বাংলার কমিউনিস্ট মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর অফিসের সামনে ধর্নায় বসে পড়েন। এই মেয়েটির ধর্ষণের অভিযোগ সিপিএমেরই একজন নেতার বিরুদ্ধে ছিল, কিন্তু বাংলার পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মারধর করে এবং তাকে চুল ধরে টেনে হিঁচড়ে হেফাজতে নিয়ে যায়। ফাইনালি 9ই আগস্ট 1997 সালের দিনে মমতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি র্যালি হয়। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড লেফট ফ্রন্টের গড় হিসেবে ধরা হতো। এখানে অন্য কোনো দল লেফট পার্টির মতো এত বড় ভিড় জমাতে পারত না, কিন্তু মমতা এখানে 3 লক্ষেরও বেশি মানুষ জড়ো করে ফেলেন। এই র্যালিতে মমতা একটি প্যারালাল পলিটিক্যাল প্ল্যাটফর্ম চালু করেন, যার নাম রাখা হয় তৃণমূল কংগ্রেস কমিটি। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে আলাদা হয়ে যান এবং 1 জানুয়ারি 1998 সালে তৃণমূল কংগ্রেস একটি আলাদা দল হিসেবে স্বীকৃতি পায়। I am going to the election with 3MC symbol. So there is no scope, even if there is any proposal from the High Command. No, High Command means I only consider Sonia Gandhi, not nobody else. This is a Gandhi family, Nehru family. I respect that family, and everybody of this country respects this family because they sacrifice their blood. So if Sonia নিজের আলাদা দল গঠনের পর মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সাথে ঘনিষ্ঠতা বাড়াতে শুরু করেন। তিনি সেভ বেঙ্গল ফ্রন্ট তৈরি করেন এবং ঘোষণা করেন যে বিজেপি অসুত নয়। এদিকে বিজেপিও এমনই একটি সুযোগের অপেক্ষায় ছিল। এইভাবে 1998 সালের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির মহাজোট গঠন করে। এই জোট 2 দলের জন্যই লাভজনক ছিল। একদিকে তৃণমূল কংগ্রেস একটি জাতীয় দলের সমর্থন পায়, যা লোকসভা নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। অন্যদিকে এই জোটের মাধ্যমে বিজেপি বাংলায় প্রবেশের সুযোগ পায়, যেখানে তার উপস্থিতি প্রায় ছিলই না। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস
28টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে, যার মধ্যে 7টি আসনে জয়লাভ করে। বিজেপিও 1টি আসনে জয় পায়, আর কংগ্রেস মাত্র 1টি আসনে জেতে। এই ফলাফল স্পষ্ট করে দেয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বের করে কংগ্রেস বড় ভুল করেছিল। নির্বাচনের ফলের পর অটল বিহারী বাজপেয়ী জোট সরকার গঠন করেন এবং প্রধানমন্ত্রী হন। মমতাও এই সরকারকে বাইরে থেকে সমর্থন দেন। এই জোটের কারণে মুসলিম ভোট ব্যাংক থেকে মমতার সমর্থন কমে যাওয়ায় ঝুঁকি ছিল, কিন্তু তবুও তিনি বিজেপি সরকারকে সমর্থন করেন। বিজেপির সাথে জোট নিয়ে মমতা বলেন যে প্রতিটি দলের নিজস্ব মতাদর্শ থাকে, কিন্তু তিনি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করতেন। বাজপেয়ীর প্রথম সরকার 13 মাস পর ভেঙে যায় এবং 1999 সালে আবার নির্বাচন হয়। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস 8টি আসনে জয়লাভ করে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে টানা তৃতীয়বার সাউথ কলকাতা আসন থেকে জিতে যান এবং সিপিআইএমের শুভঙ্কর চক্রবর্তীকে 2,14,000 ভোটে পরাজিত করেন। সারা দেশে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট 270টি আসনে জয় পায় এবং বাজপেয়ী তৃতীয়বার প্রধানমন্ত্রী হন। এই জয়ের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের ইতিহাসে প্রথম মহিলা রেলমন্ত্রী হন। मैं अटल बिहारी वाजपेयी ईश्वर की शपथ लेता हूँ। ईश्वर की शपथ। কিন্তু 2001 সালে মার্চ মাসে তেহেলকা ম্যাগাজিনের স্টিং অপারেশনের পর তৃণমূল কংগ্রেস এনডিএ সরকার থেকে সমর্থন তুলে নেন। এই স্টিং অপারেশনে বিজেপির সভাপতি বঙ্গারু লক্ষণের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠে। এনডিএ থেকে বেরিয়ে এসে মমতা 2001 সালের পশ্চিমবঙ্গ নির্বাচনের জন্য কংগ্রেসের সাথে মহাজোট করেন, কিন্তু লেফট ফ্রন্ট 188টি আসন পেয়ে টানা 8মবার বামফ্রন্ট সরকার তৈরি করে। তৃণমূল কংগ্রেস জোট মাত্র 86টি আসনে সীমাবদ্ধ থাকে। এই পরাজয়ের জন্য মমতা নির্বাচনে কারচুপি, বিজেপির প্রতিশোধমূলক রাজনীতি এবং নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বকে দায়ী করেন। তবে সেপ্টেম্বর 2003 সালে মমতা আবার এনডিএতে ফিরে যান। প্রথমে তাকে মন্ত্রী করা হয়, পরে 2004 সালে জানুয়ারিতে তাকে কয়লা ও খনি মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়। এই সময় গুজরাটে 2002 সালে হিন্দু মুসলিমের দাঙ্গা শুরু হয়। বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছিল, তবুও মমতা 2004 সালে লোকসভা নির্বাচনে বিজেপির সাথেই জোট গঠন করেন, কিন্তু এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস মাত্র 1টি আসনে জয় পায়, তার দলের বাকি সব প্রার্থী হেরে যায়। এরপর 2006 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মাত্র 30টি আসন পায়, যা 2001 সালের তুলনায় অর্ধেক। এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে সবচেয়ে কঠিন হার ছিল। কিন্তু এরপর এমন একটি ঘটনা ঘটে যায় যা রাজনৈতিক জীবন পুরো বদলে যায়। 2006 সালে টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা 1 লাখ টাকায় ন্যানো গাড়ি তৈরির ঘোষণা দেন। এই প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য টাটাকে 1000 একর জমি দেওয়ার প্রতিশ্রুতি দেন। এই প্রকল্পের জন্য সিঙ্গুর জায়গাটি বেছে নেওয়া হয়, কিন্তু যখন কৃষকদের কাছ থেকে জমি নেওয়া শুরু হয় তখন হাজার হাজার কৃষক এর বিরুদ্ধে প্রতিবাদে নামেন। এই সুযোগে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পাশে দাঁড়ান এবং অনশন শুরু করেন। তার এই আন্দোলনে মেধা পাটকর, অরুন্ধতী রায়, মহাশ্বেতা দেবীর মতো সমাজকর্মীদের সমর্থন পায়। এই আন্দোলন দ্রুত পুরো বাংলায় ছড়িয়ে পড়ে। লেফট ফ্রন্ট সরকার এটি দমন করতে সহিংসতার পথ নেয়, যেখানে অনেক মানুষ মারা যায়। 18 ডিসেম্বর 2006 সালে মমতা যখন ধর্নায় বসেছিলেন, তখন তিনি খবর পান যে 16 বছরের একটি মেয়ে তাপসী মালিককে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। মমতা এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেন এবং শেষ পর্যন্ত তা মেনে নেওয়া হয়। এরপর 14 মার্চ 2007 সালে নন্দীগ্রামে পুলিশের গুলিতে 14 জন মারা যায়। এই ঘটনার পর মমতা বিশেষ অর্থনৈতিক অঞ্চল এর বিরুদ্ধে আন্দোলন জোরদার করেন। সিঙ্গুর ও নন্দীগ্রামের এই আন্দোলন মমতার রাজনৈতিক জীবন পুরো বদলে দেয়। তিনি লেফট ফ্রন্টের বিরুদ্ধে সবচেয়ে বড় মুখ হয়ে ওঠেন। 2008 সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বড় জয় হয়। এরপর 2011 সালে পশ্চিমবঙ্গের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরের লেফট শাসনের অবসান ঘটান, আর তার জোট 294টির মধ্যে 227টি আসনে জয়লাভ করে। এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী।